আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। দোয়াও করি আপনারা সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ সময় কাটানোর জন্য। আশা করি সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। তো ভিউয়ার্স, আমি একটা জিনিস খেয়াল করলাম যে আপনারা আমার কাছ থেকে রোস্টিং ভিডিও বেশি আশা করেন, আর আমার রোস্টিং ভিডিও আপনারা বেশি উপভোগ করেন। মানে কি বলবো, সেই জন্য আজকে একটা রোস্টিং ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গেছি। তো আশা করি আপনারা সেটা উপভোগ করবেন। তো আজকে আমি পরকীয়া রাজা রানীকে নিয়ে কিছু কথা বলবো, আপনারা আমার সাথেই থাকুন। তো বেশ কিছুদিন ধরে পরকীয়া রাজা রানীদেরকে নিয়ে কোনো কথা বলতেছি না, সেই জন্য তারা মানে অনেকটাই কি বলবো যে আকাশের চাঁদ হাতে পেয়ে গেছে এরকম অবস্থা। যা খুশি তাই করতেছে, তাদেরকে বলার কেউ নাই এটা ভাবতেছে। কিন্তু তোদের জম এসে গেছে, তোদেরকে মানে একটু ঢিল দিছি কিন্তু একবারে ছেড়ে দেই নাই। মানে ঘুড়ির নাটাই এখনো আমার হাতেই রাখছি। তো তোরা যতই মানে উড়িস, শেষ পর্যন্ত নাটাই যেহেতু আমার হাতে, আমি যখন সুতা ধরে টান দিব তখন তোদেরকে সেই নাটাইয়ের কাছে চলে আসতে হবে। তোদেরকে নাটাইয়ের সাথে বেঁধে রেখে দিব, আর উঠতে দিব না। তো ভিউয়ার্স, আপনারা লক্ষ্য করছেন হয়তো বা আজকে পরকীয়ার রানী তার ভিডিওতে ভিউয়ার্সদেরকে ও রোস্টারদেরকে নিয়ে অনেক কথা বলছে, অনেক বড় বড় বলি ছাড়ছে, নীতিবাক্য শোনাইতে আসছে। তো তাকে আজকে ইচ্ছা মতো বাস না দিলে আমার ভালো লাগবে না। যে আপনাদের হয়ে বাস দেওয়াটা একান্ত মানে দায়িত্ব মনে করতেছি আমি। তো এতদিন পর্যন্ত সে শুধু রোস্টারদেরকে, সে এবং তার পরিবারের অন্য সব নোংরা সদস্যরা শুধু রোস্টারদেরকে গালিগালাজ করতো যে তারা নাকি রোস্টারদেরকে খাওয়াচ্ছে, পড়াচ্ছে, তাদের ওসিলায় সব কিছু হচ্ছে। তো ওই নোংরা পরকীয়ার রাজা রানীদেরকে বলি যে মানে কি বলবো, যে মুখের লাগাম রেখে তারপরে কথা বলিস। যে তোরা যেসব ভিউয়ার্সদের মানে ভিউজের উপরে চলতেছিস, ভিউয়ার্সরা তোদেরকে চালাইতেছে, পড়াচ্ছে, খাওয়াচ্ছে, সেই ভিউয়ার্সদেরকে চোখ রাগানোর বা শাসানোর অধিকার, সাহস তোদেরকে কে দিছে? তোরা নোংরামি করবি আর ভিউয়ার্সরা তোদেরকে কিচ্ছু বলতে পারবে না, তোদেরকে কোনো কমেন্ট করতে পারবে না। উচিত কথা বলতে গেলেই তখন তোরা ভিউয়ার্সদের উপরে মানে উল্টাপাল্টা ইয়ে করবি যে আপনারা আমার ভিডিও দেখলে দেখবেন, না দেখলে নাই, উল্টাপাল্টা কমেন্ট করবেন কেন? তোরা নোংরামি করতে পারবি আর ভিউয়ার্সরা বলতে পারবে না, তাই না? আজকে তুই মানে কি টাইটেল ব্যবহার করছিস? ভিউয়ার্স, আপনারা যারা ওই পরকীয়া রানীর ভিডিও দেখছেন, সে কি ভিডিও আপলোড করছে আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই। সে থাম্বনেলে ব্যবহার করছে, ফ্যামিলিকে নিয়ে কেউ যদি বাজে কথা বলে তাদেরকে আমি ছাইরা কথা বলি না। তুই দাঁড়া, আমি আইতাছি, তোর ছাইরা কথা কোয়াটা বাইর করতেছি, আর তুই মানে বাসের লেগে রেডি থাক। টাইটেল দিছে আমার কাছের মানুষদের নিয়ে কথা বলাটা উচিত হয়নি। আচ্ছা ঠিক আছে, তোর কাছের মানুষ কেডা এটা আমি বুঝাইতেছি। ভিউয়ার্স, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনারা আগে বলবেন ফ্যামিলি বলতে আমরা কি বুঝি? কাদেরকে নিয়ে ফ্যামিলি গঠিত হয় বা একটা ফ্যামিলি মেম্বার কারা কারা থাকে, এটা আপনারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আর তারা এই যে কিছুদিন আগে যে দেশি কুত্তা, মানে আপনারা যাকে দেশি কুত্তা বিদেশি কুত্তা হিসেবে চিনেন, সে কিন্তু ফ্যামিলির একটা সংজ্ঞা দিছিল যে তার ফ্যামিলি বলতে কে কে। যে যখন তাদেরকে নিয়ে রোস্টিং হচ্ছিল বা এরকম প্রশ্ন উঠে যায়, যখন তার কাছে কোনো জবাব থাকে না বা ওই দেশি কুত্তার কাছে কোনো কৈফিয়ত দেওয়ার মতো, জবাব দেওয়ার মতো কোনো কিছু ছিল না, এই তার শালিদের নোংরামি অনেক বেশি বেড়ে গেছিল, তখন সে পাশ কাটিয়ে দূরে সরে যে ভাই আমার ফ্যামিলিতে কি হইতেছে এইগুলো নিয়ে আপনি কথা বলেন। ফ্যামিলি বলতে কাকে বোঝায়? আমার মানে মা, বোন, মানে তার যেহেতু বাবা নাই, সে বাবার কথা বলতে পারে নাই, যে আমার মা মানে বোন, স্ত্রী, সন্তান, এগুলো নিয়ে হচ্ছে আমার ফ্যামিলি। আমার শ্বশুর বাড়ির শাশুড়ি, শ্বশুর, মানে সুমন্দি, শালা, শালি, শালির জামাই, এগুলো কে কি করতেছে না করতেছে এগুলো আমার ফ্যামিলি না। তো এখন এই পরকীয়ার রানীকে বলি যে তোর ফ্যামিলি বলতে কাদেরকে নিয়ে ফ্যামিলি গঠিত হয়েছে? মানলাম যে তোর যে পালিত স্বামী আছে, ছেলের বয়সী স্বামী, তুই বিয়ে করছিস কি করছিস না সেটা তুই জানিস,
আর তোর পরিবারের মানুষজন জানে, আর কেউ জানে না। আজও পর্যন্ত বিয়ের কোনো প্রমাণ তুই দেখাইতে পারিস না। এরপরেও তুই যেহেতু মানে তাকে স্বামী হিসাবে পরিচয় করিয়ে দিছিস, মানলাম যে তোর স্বামী, তোর সন্তান। এরপরে থাকতে পারে তোর শ্বশুর শাশুড়ি, যেটা তোর শাশুড়িকে সবাই দেখছে, শ্বশুরকে আজও পর্যন্ত দেখতে পারে নাই। তারপরে হইতে পারে দেবর, ননদ। কারণ ভাসুর, ননাস তারা অবশ্যই বিয়ে করে ফেলে, বা যৌথ পরিবারে ভাসুররাও থাকে। ননাসের যদিও বিয়ে হয়ে যায়, সে পরের সংসারের মানে সদস্য হয়ে যায়, তো ননাসদের কথা ছেড়ে দিলাম, কিন্তু ননদরা পরিবারের সদস্য হয়। কিন্তু তোর ননদেরও যেহেতু বিয়ে হয়ে গেছে, সে এখন অন্যের ঘরের ঘরণী হয়ে গেছে, এটা বাদ দিলাম। যে তুই তোর পরিবার বলতে তুই তোর দেবরকে পরিবারের একটা অংশ ধরতে পারিস, কিন্তু তুই আজকে বললি যে আমার দেবর যদি আমার কাছে থাকতে পারে, আমার সংসারে খাইতে পারে দুই বেলা, তা আমার ভাই কেন খাইতে পারবে না? এটা কিন্তু তোর আপন ভাই না, তোর চাচাতো ভাই। আর চাচাতো ভাই কখনো পরিবারের সদস্য হয় না। তাই তোর পরিবার নিয়ে কেউ কথা বলে নাই। তোর পরিবার নিয়ে তো সবসময় হচ্ছে, তোর পরকীয়ার রাজা স্বামীকে নিয়ে, মানে তোর পালিত স্বামীকে নিয়ে হচ্ছে, যে তোকে নিয়ে হচ্ছে, তোর শ্বশুর শাশুড়ি সবগুলোকে নিয়েই হচ্ছে। ওইটাকে নিয়ে কথা বললে, ওই পর্যন্ত সীমাবদ্ধ থাকলে এটা তোর পরিবারকে নিয়ে কথা বলা হইতো। কিন্তু তুই আজকে তোর চাচাতো ভাইকে নিয়ে কথা বলতে আসছিস। তো তোর চাচাতো ভাই তোর পরিবারের সদস্য কিভাবে হয় সেটা তুই আগে সব ভিউয়ার্সদেরকে মানে বুঝিয়ে ব্যাখ্যা দিয়ে বলে যাবি। ভিউয়ার্স, আপনারা বলেন, চাচাতো ভাইকে নিজের পরিবারের কোনো সদস্য, যত সম্পর্ক ঘনিষ্ঠ থাকুক, যত ভালো রিলেশন মেনটেন করে চলাফেরা করুক, সে আলাদা একটা সংসারের মানে আলাদা একটা পরিবারের সদস্য, সে কখনো আমার পরিবারের সদস্য হইতে পারে না। কথা কি ঠিক বললাম না ভুল? আপনারা অবশ্যই বলবেন। এবার বলি যে এরপরেও তুই যদি পরিবারের সদস্য বলে থাকিস যে আমার ভাই, আমার সাথে এত সম্পর্ক, আমার এত বিপদে আপদে তাকে আমি কাছে পাই, সে আমার বাড়িতে থাকবে, ঠিক আছে, তোর এই যুক্তিটা মেনে নিলাম। তোর যেহেতু এত উপকার করে, মানে তোর মানে চাচাতো ভাই এত পরোপকারী, মানে এই পরোপকারটা সে তার নিজের ফ্যামিলিতে করে না কেন? মানে করার সময়টা পায় না। নিজের আপন ভাই, নিজের আপন বোনদেরকে সেই এই উপকারটা করে না, এত সময় দেয় না। তোদেরকে এত সময় দেয় কেন? কারণ তোরা তাকে যা দিতে পারিস সেটা তার নিজের পরিবারও তাকে দিতে পারে না। আর তোরা যতটা নোংরা, তোরা হয়তো বা এখন চামড়ার ব্যবসা করে, নোংরামি করে, ইউটিউবিং করে বেশ ভালো টাকার মুখ দেখছিস, সেটা তোদের 14 গোষ্ঠী আগে কখনো দেখে নাই। এই যে কুয়ার ব্যাংক সাগরে পড়ে, মানে তোরা এখন পুরা সমুদ্র, মানে তোদের কোনো সীমানা নাই, মানে তোদের কোনো নাই, এইরকম একটা মানে মধ্যে পড়ে গেছিস, এটা ভাবতেছিস। তো সেই জন্য যে তোদের কাছ থেকে মানে যেই ইয়েটা এই তোর চাচাতো ভাই পায়, এটা অন্য কোনো পরিবারে পায় না, বা কোথাও গিয়ে পায় না, সেই জন্য বারবার তোদের কাছে চলে আসে। আর কি বলবো, যে তোরা এত পরোপকারী কেন আমাকে বলতো? এত আবেগ কেড়ে তোর তোর কয়টা লাগে? মানে কি ঘরে লাগে, বাইরে লাগে, আনাচে কানাচে, যেইখানে যাস সেইখানেই তোদের এত ভালোবাসার মানুষ করে। তখন মানুষ এত ভালোবাসে গেলি গা আমার কয়ে যায় সাই, দেশো কি ভালোবাসার এত আকাল পড়ছে যে সব ভালোবাসা খালি তগর টাইম, আর কেউ এটা নেই, ভালোবাসা নাই। তো ভালোবাসাটা নাই দেখে ওই তোর এই স্বাস্থ্য ভাই আর কেউ রে সাহায্য করবার জানা, খালি তগরে নিয়ে আয় করে এলাকায় গেলি গা। কারণ স্বাস্থ্য বোনের লগে কিন্তু অবৈধ সম্পর্ক স্থাপন করা যায়, আপন বোনের সাথে সেটা পারা যায় না। আর তোর চাচাতো ভাই ইচ্ছা করলে কিন্তু তোরেও বিয়ে করতে পারবো। তুই যেহেতু পরকীয়ার রানী, মানে তোর ভালোবাসার দরজা সবার জন্য খোলা, তোর কাছ থেকে যে কোনো সময় যে কোনো ধরনের সুবিধা যে কেউ মানে আশা করতে পারে, আদায় করতে পারে। তো এই সুবিধাটার জন্য তোরা ডাকলেই এইরকম মানে হেল্পফুল চাচাতো ভাই তোদের ডাকে চলে আস। অন্য কোনো ফ্যামিলিতে দেখি নাই এইভাবে কোনো চাচাতো ভাই নিজের খায়া মানে পরের বনের মস্তারাতে। তুই তোর আপন ভাইদের সাথে যে কথাটা শেয়ার করতে পারবি না, এটা তোর চাচাতো ভাইয়ের সাথে করতে পারবি। তোর আপন ভাইকে দিয়ে যেই কাজটা করাইতে পারবি না, মানে নিজের কাছে লজ্জা লাগবে যে যত বড় ইয়েই থাকুক, যত প্রয়োজনীয় জিনিস থাকুক, সব কিছু নিজের বাবাকে বা আপন ভাইকে বলা যায় না। হয়তো বা মাকে বলা যায়, বোনকে বলা যায়, অন্য কাউকে বলা যায়, কিন্তু আপন ভাইকে বাপকে বলা যায় না। কিন্তু তোরা সেগুলা
পারিস, আর তোর চাচাতো ভাইয়ের সাথেও সেটা করতে পারিস। আর তুই তোর বোন, মানে তোর বোনরা সবাই মিলে তোর এই চাচাতো ভাইটার সাথে যা যা শেয়ার করিস, যেইভাবে এটারে খাটাস বা তাকে দিয়ে যেই সুবিধাটা আদায় করিস, এতে করে মানে সে তোদের এতটাই ভিতরে চলে গেছে, কি বলবো, যে অনেক কিছুর ভিতরে চলে গেছে, যেটা যেই পর্যন্ত যাওয়াটা এটা মানে স্বাভাবিক না বা এটা উচিত না। কিন্তু তোরা তোদের নোংরামির মানে সীমা অতিক্রম করে তাকে ততটা ভিতরে ঢুকায় ফেলছিস। এতটা ভিতরে ঢুকাইস না, শেষে আর বাইর করতে পারবি না। ঠিক আছে? তো কি বলবো, যে তোরকে মানে তোর সাথে সে যে কোনো কিছু ইসলামী শরীয়ত মোতাবেকও তোকে সে বিয়ে করতে পারে। শুধু তোকে এটা বললাম যে অবৈধ অন্য কিছু বললাম না, যে তোর কাছ থেকে সে সব ধরনের সুবিধা আদায় করার অধিকার রাখে, মানে সেইটা নিয়মের মধ্যেই পড়ে। আর যেখানে প্রশ্ন উঠতেছে তোর ভাইয়ের বউকে নিয়ে, তো কি বলবো, যে ভিউয়ার্সরা আর রোস্টাররা কোনো ভুল কথা বলতেছে। তুই তোর এই সোকল চাচাতো ভাই আর তোর ভাইয়ের 3 নাম্বার বউকে নিয়ে আজকে যেই ভাষণ জাতির উদ্দেশ্যে দিতে আসলি, যে তারা মানে কিছুই করতেছে না, আপনারা কেন তাদেরকে নিয়ে এসব কথাবার্তা বলতেছেন। এখন বলি যে কিছুই করতেছে না, মধ্যে কত কিছু আছে। আমি যেই কথাগুলো বলবো এই কথাগুলোর উত্তর তুই একসময় আরেকটা ভিডিওতে এসে দিয়ে যাস। তোদের যেহেতু কথা উচিত কথা এতই গায়ে জ্বালা ধরায়, তাহলে আমার এই উচিত কথাগুলোর উত্তর অবশ্যই দিয়ে যাস। ঠিক আছে ভিউয়ার্স, আপনারা বলবেন আমার কথাগুলো কি যুক্তিসঙ্গত, মানে উচিত হচ্ছে না অনুচিত। ঠিক আছে, তুই আগে বল যে তোর ভাইকে, চাচাতো ভাইকে আর তোর ভাইয়ের 3 নাম্বার বউকে নিয়ে ভিউয়ার্সরা রোস্টাররা যেই প্রশ্নগুলো তুলছে, কোন মানে ইয়েটা মিথ্যা। এই যে তোর ভাবি কয়েকদিন আগে তোর বাড়িতে তোর চাচাতো ভাই খাটের মধ্যে হেলান দিয়ে বসেছিল, সারাটা বিছানা খালি ছিল। এক জায়গায় তোর চাচাতো ভাই হেলান দিয়েছিল, আরেক জায়গায় তোর দেবর হেলান দিয়েছিল, আর পুরাটা বিছানা খালি ছিল। কিন্তু তোর ভাবি এটা মানে সারাটা বিছানা খালি রেখে ওইখানে মানে তোর এই চাচাতো ভাইয়ের কোলের দিকে আগাচ্ছিল কেন? এটার জবাবটা একটু ভিউয়ার্সদের উদ্দেশ্যে, জাতির উদ্দেশ্যে দিয়ে যেত। তখন তোর চাচাতো ভাই একটু হইলেও লজ্জা পাইছে বা যে কোনো কারণে সে যখন তোর ভাবি যখন সামনের দিকে এগোচ্ছিল, সে হেলান ছেড়ে দিয়ে সোজা হয়ে বসে গেছে। তো এরপরেও তোর ওই ভাবিটা তার পাশে গিয়ে গা ঘেঁষে বসছে কেন? আর জায়গা ছিল না সারা বিছানায়। আমি এতদিন ধরে এটা নিয়ে কথা বলার তেমন একটা প্রয়োজনীয়তা বোধ করি নাই, যে তোদের মধ্যে এগুলো নোংরামি, মানে এটা স্বাভাবিক, অস্বাভাবিকের কিছুই না। তোরা এর চেয়ে বেশি নোংরামি ইতিমধ্যে দেখাইছিস, করে গেছিস। কিন্তু আজকে আবার তুই যখন এগুলো নিয়ে ভাষণ দিতে আসছিস, তখন আর চুপ থাকতে পারলাম না, তাই আজকে তোকে কথাটা বলতে আসলাম। যেখানে আরও কয়েকদিন আগে থেকেই তোর এই ভাবিকে নিয়ে, তোর এই চাচাতো ভাইকে নিয়ে রোস্টিং হচ্ছে, তাদের প্রেমের প্রমাণ, তাদের ইয়েতে অনেক কিছুই বলতেছে। এরপরেও তোর এই ভাবি কেন তোর এই চাচাতো ভাইয়ের সাথে বেশি ঘষাঘষি করে, আমাকে একটু বোঝায় যেত। আর তোর এই চাচাতো ভাই তোর নতুন বাড়িতে এতদিন পর্যন্ত আসে নাই, বা তোরা এই বাড়িতে আসছিস প্রায় 1 তারিখের কিছুদিন পরে আসছিস, 1 তারিখে উঠিস নাই। তো বাড়িতে ওঠার পরে মানে সাথে সাথে তোর চাচাতো ভাই আসে নাই, বা সাথে সাথে তোর এই ভাবিও আসে নাই। দুইজন আগে পিছে আসা যাওয়া করতে পারলো না। মানে একজন যখন আসছে, তোর চাচাতো ভাই যখন আসছে, তখনই তোর ভাবিকে এ বাড়িতে বেড়াইতে আসতে হলো কেন? যেখানে তোদেরকে নিয়ে মানে তোদের এই ভাই আর তোর এই ভাবিকে নিয়ে মানে জাতি এত রোস্টিং করতেছে, রোস্টাররা এত রোস্টিং করতেছে, সেইখানে রোস্টারদেরকে এত সুযোগ তোরা কি কারণে দিচ্ছিস? তোদেরকে বিশেষ করে পরকীয়া রানী তোকে একটা জিনিস স্মরণ করায় দেই। আর মানে তোদের মতো মানে যেসব পরকীয়া রানীরা আছে, তোর যেসব দালালরা আছে, তাদেরকে বলে যে দেবরকে ইসলামে, মুসলমান ধর্মে বা ইসলাম ধর্মে এইভাবে দেখতে বলছে যে জমের মতো ভয় পাইতে বলছে, বা জমের দৃষ্টিতে দেখতে বলছে, যে বাঘের মতো দেখতে বলছে। যে তোমার সামনে একটা বাঘ দাঁড়িয়ে আছে, নিশ্চয়ই একটা বন্য বাঘ যদি মানুষের সামনে এসে দাঁড়ায়, সে বাঘের দিকে এগোবে না, সে পিছনে চলে যাবে, নিরাপদ স্থানে চলে যাবে। এটা কোন অর্থে, কি কারণে বলা হয়েছে, এরকম বোঝানো হয়েছে? এটা এই কারণে বোঝানো হয়েছে যে ভাবিকে দেখে দেবর যেন কখনোই
মানে না হয়ে যায়, মানে পথভ্রষ্ট, বা দেবরের চরিত্র যেন কখনো নষ্ট হইতে না পারে, বা দেবরের মনের মধ্যে কখনো কোনো কুমন্ত্রণা, কুচিন্তা, কুভাবনা না আসে, সেই রকম চিন্তা করে দেবরের কাছ থেকে দূরে থাকতে বলছে। যে দেবরকে এতটা প্রশ্রয় দিও না যে দেবর তোমার সাথে কোনো খারাপ আচরণ করতে পারে, তোমাকে কুপ্রস্তাব দিতে পারে, তোমার সাথে খারাপ কাজে লিপ্ত হওয়ার সাহস করতে পারে, বা দেবরের মাথায় এরকম চিন্তা ভাবনা আসতেই পারে। সেই জন্য বলছে দেবরের কাছ থেকে একটা নিরাপদ দূরত্ব বজায় রাখার জন্য, যে বাঘের মতো ভয় পাইতে। সেইখানে তোর এই ভাবি যখন তার দেবরের সাথে এরকম পুষ্টি নষ্টি করবে, তখন কি ভিউয়ার্সরা কোনো প্রশ্ন করতে পারবে না? এই অধিকারটা কি তাদের নাই? এরপরে তোর ভাবি আসে বাড়িতে, তুই থাকতে, তোর ননদ থাকতে, যে তার হাতে তার দেবর মেহেন্দি লাগাই দিবে। ঠিক আছে, তো কেন তুই তোর ভাবির হাতে মেহেন্দি দিয়ে দিতে পারতি না? মানলাম যে ঈদের জন্য মেহেদি দিতেছে, যে ঈদের সিজন, তো তুই তো দিতে পারতি, তুই মেহেদি দিতে পারিস, তোর তোর নিজের মুখের কথা যে তোর ননদও মেহেদি দিতে পারে, তো তোরা তো মেয়ে হয়ে একটা মেয়ের হাতে মেহেদি লাগাই দিতে পারতি। তো যেখানে তোর ভাইকে নিয়ে, চাচাতো ভাইকে নিয়ে, তোর এই ভাইয়ের 3 নাম্বার বউকে নিয়ে এত রোস্টিং হচ্ছে, সেখানে তোরা ক্যামেরার সামনে এসে এই মেহেদি লাগায় ভিডিও তোরা আপলোড করিস কেন? তোরা বলিস যে আমাদেরকে নিয়ে এত কথা বলেন কেন? তো তোরা বেশ ভালো মেহেদি দিতেছে, এটা ক্যামেরার আড়ালেই রাখতি, যে কে দিয়ে দিছে জাতি দেখতো না, ভিউয়ার্সরা এটা দেখতো না, কোনো প্রশ্নও করতো না। তোরা দেখাইতে পারবি, ভিউয়ার্সের চোখে এটা দৃষ্টিকটু লাগবে, তো তারা প্রশ্নও করতে পারবে না। এবার আসি যে তোর মানে চাস্তো ভাই তোর ভাবিকে ডার্লিং বলে ডাকবে, এটা ক্যামেরার মধ্যে দেখানোর কি দরকার ছিল? আমাকে বোঝা যে তোরা ক্যামেরার সামনে ডার্লিং ডার্লিং মানে শুনো না, এত বেশি রাগ করা ভালো না, মানে এই রকম রোমান্টিক মানে ডুয়েট সং গাইতে পারবি, তারপরে ভিউয়ার্সরা কিছু বলতে পারবে না, তাই না? তোরা ক্যামেরার সামনে যেহেতু ডার্লিং বলতে পারছে, ক্যামেরার পিছনে যে তোরা আলাদা ঘরে তাদেরকে দরজা বন্ধ করে থাকতে দিস নাই, তার কি গ্যারান্টি আছে? এটার কোনো প্রমাণ আছে? মানে তোরা তো কি বলিস, তোর বড় বোনই তো বলে যে তার মেয়ে তার সৎ বাবার সাথে এক ঘরে ঘুমায়, এটা কোনো ইসলামী ইয়েতে শরীয়তে নিয়মের মধ্যে পড়ে? আপন বাবাই তো তার প্রাপ্তবয়স্কা মেয়ের সাথে, যুবতী মেয়ের সাথে এক ঘরে থাকতে পারে না, যেখানে ইসলাম বলছে যে মানে আপন বাবার সাথে আপন মেয়েকে, যুবতী মেয়েকেই এক ঘরে এক বিছানায় রাখা যায় না, সেটা মানে শরীয়তের মধ্যে নাই, ইসলাম পরিপন্থী। সেখানে তোরা মানে 15-16 বছরের একটা মেয়ের সাথে তার সৎ বাবাকে এক ঘরে দরজা বন্ধ করে থাকতে দিস, এটা শুনে ভিউয়ার্সরা কি বুঝবে? যে তাদের মধ্যে বাপ মেয়ের সম্পর্কই আছে, না এর বাইরে আরো কিছু আছে? তোরা করতে পারবি, আর ভিউয়ার্সরা বলতে পারলেই সমস্যা, বলতে গেলেই সমস্যা, তাই না? আমার সামনে আইসা বল, ক্যামেরার সামনে না আইসা বইলা আমার সামনে আইসা বল। যতক্ষণ পর্যন্ত জুতা না ছিঁড়বে ততক্ষণ পর্যন্ত জুতা দিয়ে পিটাইতে পিটাইতে তোদের চাপার সবগুলো দাঁত ফেলে দিব, চামড়া মানে গালের চামড়া সব খসে পড়বে। শয়তানের বাচ্চা কোথাকার! তুই আজকে কি বলছিস যে আমার দেবর, আমার ননদ যদি আমার বাড়িতে থাকতে পারে, ননদ বেড়াইতে আসছে কিন্তু বুঝাইছিস দেবর তোর সাথেই থাকতেছে, যে আমার দেবর যদি আমার বাসায় থাকতে পারে, খাইতে পারে, আমার ভাই আমার বাড়িতে থাকলে সমস্যা কি? আর এটা তোর আপন ভাইও না, চাস্তো ভাই। আপন ভাইও তোর বাড়িতে থাকতে পারে না, চাস্তো ভাই তো দূরের কথা। কারণ মেয়েরা বিয়ের পরে শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ি দেবর ননদ নিয়ে সংসার করবে, এটাই স্বাভাবিক। সারা জীবন, কিছু কিছু সংসার আছে সারা জীবন বৃদ্ধ বয়স পর্যন্ত যৌথ পরিবারই থাকে, সেই পরিবার কখনো ভাঙে না। বিয়ের পরেও দেবররা বিয়ে করে ফেললে, বাচ্চা কাচ্চা হয়ে গেলেও সেই পরিবারে এককভাবে রান্না বান্না হয়, সব কিছু একসাথে হয়, একসাথেই থাকতে হয়, কখনো সেটা নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারে না। সেখানে তোর চাস্তো ভাই বাদ দে, যদি আপন ভাইও তোর বাড়িতে একটা না 1 মাস 2 মাসও পরে থাকে বিনা প্রয়োজনে, তাহলে জাতি বা ভিউয়ার্সরা প্রশ্ন করতেই পারে। সেখানে এটা তো তোর আপন ভাই না, চাস্তো ভাই, যার সাথে তোর বিয়েটা মানে ইসলামী শরীয়ত মোতাবেক বৈধ, তোর সাথে সব ধরনের সম্পর্ক সে মানে আইনিভাবেই করতে পারে। তুই এটা কি বুঝাইতে চাস? তোর স্বামী যখন ঘরের বাইরে থাকবে, তুই তোর এই চাস্তো ভাইয়ের সাথে যে আবার পরকীয়ায় লিপ্ত হবি না, কোনো নোংরামি করবি না, তার কোনো গ্যারান্টি আছে? বয়সে ছোট, তাতে কি হয়েছে? সে কি বালেগ হয় নাই? সে যুবক হয় নাই? মানে সে কি পুরুষ না? না সে ওজরা? হইলেও হইতে পারে, কারণ তার যেহেতু বউ চলে গেছে, বিয়ে করাইছিলি, বউ
ছিল, এখন আবার বউ নেই, তো তার কি একটা মানে চাহিদা আছে না, সেইটা হয়তো বা এখন তোর ভাবিকে দিয়ে মানে তোরা সুযোগ করে দিছিস যেন সেই চাহিদাটা মিটাইতে পারে। আর এইগুলো যখন ভিউয়ার্সরা বলতে আসে, প্রশ্ন করতে আসে, তখন ভিউয়ার্সদের মুখ ভালো না বা ভিউয়ার্সরা উচিত কথা বলে, সেটা তোদের কাছে ভালো লাগে না, তাই না? সেই জন্যই বলতেছি, তোর চাচতো ভাই তোর বাড়িতে কোনোভাবেই থাকতে পারে না, এটাই অস্বাভাবিক। তোর বাড়িতে তুই যতই মানে কামাই তো তুই করতেছিস, তুই বলতে পারিস আমার বাড়িতে কি আমার মানে স্বামী কামাই করে, আমার স্বামী রোজগার করে, আমি আমার স্বামীকে রোজগার করে চালাই, এটা তোর ব্যাপার। কিন্তু তুই এই জন্য জোর গলায় বলতে পারিস না যে আমার ভাই আমার বাড়িতে সারা বছর পড়ে থাকবে, এটা অযৌক্তিক কথাবার্তা। তোর স্বামী হয়তোবা সেই লোভে তোকে বিয়ে করছে যে তোর মতো একটা মোটকি হাতিকে, মানে কোন কারণে একটা ছেলে, অবিবাহিত ছেলে বিয়ে করতে যাবে? কোনো বিবাহিত পুরুষও তো তোকে একটা বাচ্চা সহকারে তোর মতো একটা হাতিকে বিয়ে করতে চাইবে না। সেই জায়গায় সে তার কোনো একটা স্বার্থের জন্য, যে তার বাকি জীবন কোনো কাজকর্ম করতে হবে না, সারা জীবন বউয়ের কামাইয়ের উপরে চলবে, তার নিজের মাকে, ছোট ভাইকে, বোনের প্রয়োজন এগুলো সব মেটানোর সুযোগ সুবিধা পাবে, একরকম ঘর জামাই। তো সেই সুযোগ সুবিধাটা গ্রহণ করে সে তোকে বিয়ে করছে। কিন্তু বিয়ের পরে যে তুই তোর ভাইয়ের সাথে আকাম করবি, তোর ভাইকে এনে রাখবি, চাচাতো ভাইকে এনে পালবি পুষবি, এরকম কোনো শর্ত তো কোনো এইরকম পরকীয়ার রাজা ছাড়া, এরকম পুরুষত্বহীন পুরুষ ছাড়া আর কোনো মানে সুস্থ স্বাভাবিক জ্ঞানের মানে যাদের ব্যক্তিত্ব আছে ওইরকম কোনো পুরুষ সেটা মেনে নিবে না, যে তোরা যে এই নোংরামিগুলো করতেছিস, করতেছিস, এটা কেউ স্বাভাবিক চোখে দেখবে না। যেটা তোর বর্তমান পালিত স্বামী মানে সব কিছু মেনে নিচ্ছে, কারণ তার বেচারার মানে হয়তোবা মানে যেভাবে তার আর্থিক অবস্থা দুর্বল, হয়তোবা তার বেসিক জিনিসটাই নাই, ওই দিক থেকেও হয়তোবা দুর্বল, সেই জন্যই হয়তোবা তোকে এইসব ব্যাপারে প্রশ্রয় দিয়ে রাখছে। তোকেও কিছু বলতে পারতেছে না, একে কামাই রোজগার নাই, বউয়ের উপরে খাচ্ছি যাচ্ছি, আবার এখন বউয়ের ভাই আসতে আমি যদি এটা নিয়ে কিছু বলতে যাই, বউ যদি আমার গাড়ায়, তো সে যাবে কোথায়? তার যাওয়ার তো কোনো ঠাঁই নেই। আর এখন তোরা তোর এই পালিত জামাইরে যেইভাবে পচাইছিস, যেইভাবে ভাইরাল করছিস, সে যে গিয়ে আবার আরেকটা বিয়ে করবে অবিবাহিত মেয়েকে বা বিবাহিত মেয়েকে, তোদের মতো নোংরা পরিবার তো বাংলাদেশে আর দ্বিতীয়টা নাই। আর যেসব ইয়েরা আছে তোদের দালালি চামচামি করে, ওইসব পরিবারের মানে মানুষগুলো হয়তো বা তোদের চাইতে নোংরা, বা তোদের ক্যাটাগরির বা বিয়ে হয়ে গেছে, সেইখানে গেলে পরকীয়ার রাজার সাথে জেনে শুনে হয়তো বা কেউ সম্পর্কে লিপ্ত হইতে চাইবে না, সেই জন্য বাধ্য হয়ে সে মানে তোর এইসব অত্যাচার সহ্য করে, মানে কি বলবো, গৃহপালিত একটা পশু হিসাবে তোর এইসব অত্যাচার বা অনাচার যাই বলিস, মানবাধিকার লঙ্ঘন সব কিছু সহ্য করে সে তোর এখানে পড়ে আছে। কিন্তু এই বেচারার যদি, বেচারা বলবো না, এই হারামজাদার যদি কোনো যোগ্যতা থাকতো, তোরে তোর এইসব নোংরামি দেখে দ্বিতীয় দিন লাথি মেরে বের করে দিত। ওর জায়গায় যে কোনো একটা পুরুষ থাকলে সেই কাজটাই করতো। কিন্তু তোর এই পালিত জামি মানে কি পরিমাণের মানে হিজড়া, সেটা জাতি খুব ভালো করেই বুঝতে পারতেছে। তোর ওই পালিত স্বামী পরকীয়ার রাজা, সে কত বড় মানে জঘন্য মানুষ, কি বলবো, যে তার তুই যতই লুকিয়ে রাখার চেষ্টা করিস তোরা, কিন্তু ঠিকই বের হয়ে যায়। যেমন গতকালকে তোর ছোট বোনের ভিডিওতে আমার মেয়ে বলে উঠছে যে মানে তার সৎ বাবা, মানে তোরা তো তাকে বাবা ডাকানোই শিখাইছিস, যে পরকীয়ার রাজাকে পুলিশ পিটাইছে, সাথে সাথে তোর বোন ভিডিও বন্ধ করে দিছে। তো দেখ এই পরকীয়ার রাজা মানে কোথায় কোন আকাম কুকাম ঘটাইছে, পুলিশে ইচ্ছা মতো ধুলাই দিয়ে ছেড়ে দিছে। মনে হয় বেচারা ঠিক মতো মানে কি বলবো বাসা নিয়ে বসতে পারতেছে না, যে পুলিশের বাড়ি, ডান্ডাবেরির বাড়ি কি মজা সেটা সেই বুঝতেছে হয়তো বা। যে মানে বিভিন্ন রকম আসামিদের কাছ থেকে শুনি মাঝে মাঝে যে ডিম থেরাপি দেয়, কিরকম লাঠি দিছে, যে যারা জেল খেটে আসছে তারাই এসে বলে যে পুলিশের বাইরে ভাই একবার গেছিলাম আর জীবনে এই কাজ করতাম না, যে পুলিশের মায়ের যে কি জিনিস, পুলিশের বোর্ডের পাড়া এটা সেটা, এগুলো যে কত মজা লাগে, মানে ভালো হয়ে যায় আসামিরা। কিন্তু তোর এই পরকীয়ার রাজা পালিত স্বামী দেখা যাক ভালো হয় কিনা, যে এরপরেও তোরা আবার ক্যামেরার সামনে এসে বড় বড় গলায় কথা বলতে আসিস, লজ্জা করে না তোদের? পরকীয়া রানী, তোকে নিয়ে আরো অনেক কিছু বলার ইচ্ছে ছিল, তোকে আরো ইচ্ছা মতো কতক্ষণ জুতা পিটা ঝাড়ু পিটা করার ইচ্ছা ছিল, তোকে ইচ্ছা মতো কি বলবো বড় ছোট সব সাইজের বাঁশ দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ঘড়ির কাঁটা চলতে চলতে অনেকটা সময় পেরিয়ে গেছে।
সময় তো আর আমার জন্য থেমে থাকবে না। তা আজকে আর তোকে আমি আর জুতা পিটা করতে পারতেছি না, আমি ক্লান্ত হয়ে গেছি। পরবর্তীতে নতুন আরেকটা ভিডিওতে তোকে ইচ্ছা মতো জুতা পিটা ঝাড়ু পিটা করতে আসবো। সেই পর্যন্ত তুই একটু বিশ্রাম নিতে থাক, ঠিক আছে? নেক্সট টাইম এইরকম চাপাবাজি, নোংরামিমূলক কথাবার্তা, যে ভিউয়ার্সদেরকে অপমানমূলক কথাবার্তা বা ভিউয়ার্সদের সাথে মেজাজ দেখানো, গরম দেখানো, মানে উত্তেজনা ভাবটা কমিয়ে তারপরে ভিডিওর সামনে আসিস, ঠিক আছে? আর তোদের এইসব মানে নোংরামি বন্ধ করার চেষ্টা কর। ভিডিওতে যেন কোনো নোংরামি ধরা না পড়ে। যখনই নোংরামি ধরা পড়বে, রোস্টাররা এবং আমি তোদের জম উপস্থিত হয়ে যাব তোকে উচিত শিক্ষা দেওয়ার জন্য। তো ভিউয়ার্স, এতক্ষণ যারা পাশে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি। যাওয়ার আগে যারা আমার ভিডিওতে নতুন, এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন চালু করে দিবেন। তো আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দুইটা সোনামণির জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।